আর্মির গাড়ি বাড়ির সামনে এসে থামে। গাড়ি থেকে দুজন আর্মি অফিসার নেমে আসে। গাড়ির শব্দে সবাই চমকে ওঠে। বাড়ির সামনে সবাই জমায়েত হয়। অফিসারের মুখ গম্ভীর, যেন কিছু দুঃসংবাদ নিয়ে এসেছে। এখানে ক্যাপ্টেন অভিরাজ সেনের পরিবার কি আছেন? হ্যাঁ, আমি ওর বাবা। বলুন, কি হয়েছে? আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ক্যাপ্টেন অভিরাজ সেন 5 দিন আগে শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। এই খবর শুনে পুরো বাড়িতে যেন শোকের বজ্রপাত হয়। সবাই হতবাক হয়ে যায়। আপনি কি বলছেন এসো? অভি তো গতকাল আমাদের সবার সাথে সময় কাটিয়েছে। সে তার বোন অমৃতাক্ষীর বিয়ের জন্য এখানে এসেছে। আমি জানি এই কথা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা সত্যি। ক্যাপ্টেন অভিরাজ শহীদ হয়েছেন। না না, এটা মিথ্যা। আমার ছেলে তো কাল সারাদিন আমাদের সাথে ছিল। যদি অভি সত্যি 1 সপ্তাহ আগে মারা গিয়ে থাকে, তবে এতদিন আমাদের খবর দেওয়া হয়নি কেন? আমাদের সম্পূর্ণ ঘটনাটা বলুন। ঠিক আছে, বলছি। তারপর একজন অফিসার আগের কথাগুলো বলতে থাকে। আর্মি ক্যাম্পে সন্ধ্যার সময় অভিরাজ বসে ভাবছে। আর কয়েকদিন পর অমৃতাক্ষীর বিয়ে। আমার ছোট্ট বোনের জীবনের সবচেয়ে বড় দিন। আমাকে তো ছুটি নিতেই হবে। আর প্রিয়দর্শিনীও অপেক্ষা করছে। অভিরাজ উঠে দাঁড়ায় এবং ঘড়ির দিকে তাকায়। তারপর অভিরাজ কমান্ডিং অফিসারের কাছে যায়। স্যার, আমি ছুটির জন্য আবেদন করতে এসেছি। ছুটি? আমি জানি তোমার পরিবারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে আর তুমি 2 বছর ধরে কোনো ছুটি নাওনি। কিন্তু এখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনের সামনে দাঁড়িয়ে আছি। মিশন, স্যার? হ্যাঁ, সীমান্ত এলাকায় হঠাৎ করে উত্তেজনা বেড়েছে। আমাদের কাছে খবর এসেছে যে সন্ত্রাসীরা সীমান্ত পার হয়ে ঢুকতে চাচ্ছে। আমরা কাল সকালে একটি বিশেষ মিশন শুরু করতে যাচ্ছি এবং আমি তোমাকে সেই মিশনের জন্য বেছে নিয়েছি। অভিরাজ কিছুক্ষণের জন্য নীরব। তার মুখে দ্বন্দ্বের ছাপ স্পষ্ট। অভিরাজ মনে মনে চিন্তা করছে। আমার ছোট বোনের বিয়ে, প্রিয় অপেক্ষা করছে। কিন্তু আমার দেশও তো আমাকে দেখেছে। আমি কিভাবে ছুটি চাইতে পারি এখন? অভিরাজ দৃঢ় সিদ্ধান্ত নিয়ে মাথা তুলে তাকায়। স্যার, আমি মিশনে যেতে প্রস্তুত। অভিরাজ, আমি জানি তোমার জন্য এটা কঠিন সিদ্ধান্ত। হ্যাঁ স্যার, কিন্তু যখন দেশ আমাকে ডাকে, তখন ব্যক্তিগত ইচ্ছা পূরণের কোনো প্রশ্ন ওঠে না। আমি তোমার সাহসিকতার প্রশংসা করি অভিরাজ। তুমি একজন প্রকৃত সৈনিক। কাল ভোরে আমরা রওনা হব। আমি প্রস্তুত, স্যার। অভিরাজ ফিরে আসে, কিছুটা মন খারাপ, কিন্তু চেহারায় দৃঢ়তা। তারপর যুদ্ধের দিন। যুদ্ধের ময়দান, গুলির শব্দ, বিস্ফোরণ এবং চারদিকে ধোঁয়া। অভিরাজ তার দলের সঙ্গে শত্রুদের আক্রমণ প্রতিহত করতে ব্যস্ত। ভাইরা, সামনে এগিয়ে চলুন। 1 ইঞ্চিও পিছু হটবে না। আমাদের মাটি রক্ষা করতে হবে। আমাদের প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। একটা গুলি অভিরাজের কাঁধে লাগে। অভিরাজ মাটিতে পড়ে যায়। তার শরীর থেকে রক্ত ঝরছে। অভিরাজের শরীর রক্তে ভিজে গেছে। তার শ্বাস ভারী হয়ে আসছে। অভিরাজ, তুমি ঠিক আছো? তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অভিরাজ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট। না ভাই, আমি জানি আমার সময় শেষ হয়ে এসেছে। আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমার কথাগুলো শোনো ভাই। দেখো, আমার বোন অমৃতাক্ষীর বিয়ে, সেটা 1 সপ্তাহ পরে। ওকে আমি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু দেখা করার সুযোগ হলো না। আমার অনুরোধ, আমার মৃত্যুর খবর যেন 1 সপ্তাহের পরে আমার পরিবারের কাছে জানানো হয়। তুমি চিন্তা করো না অভিরাজ, আমরা তোমার কথা রাখব। অভিরাজের চোখে জল জমে আসে, কিন্তু সে তার আবেগ চেপে রাখে। আর প্রিয়দর্শিনীকে বলো, আমি ওকে অনেক ভালোবাসি। ও যেন দুর্বল না হয়, আমাদের পরিবারকে সামলায়। বলো ওকে, আমি ফিরে এসে ওর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে মনে রেখেছি। দেশের জন্য জীবন দিতে পেরে গর্ব হচ্ছে, কিন্তু আমার পরিবারের জন্য আফসোস থেকে যাবে। আমার মা বাবাকে বলো, তাদের ছেলে গর্বিতভাবে শহীদ হয়েছে। আর আমার বোন অমৃতাক্ষীকে বলো, আমি দূরে থেকেও সব সময় ওর পাশে আছি। অভিরাজ, তোমার আত্মত্যাগ আমরা ভুলব না। তোমার পরিবারের কাছে তোমার সব ইচ্ছাগুলো পৌঁছে দেব। অভিরাজের চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। তার মুখে একটা মৃদু হাসি থেকে যায়। অভিরাজের দেহ নিথর হয়ে পড়ে থাকে।
এই কথা শুনে অভিরাজের পরিবার এবং প্রিয়দর্শিনীর পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। আমার ছেলেটা যে সবসময় আমাদের হাসিয়ে রাখত, আজ সে আর নেই। ও সবসময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, কিন্তু আমরা কি কখনো ভাবতে পেরেছিলাম ও আমাদের এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে? প্রিয়দর্শিনীর দুই বৌদি রূপালী এবং নন্দিতা এক কোণে দুঃখের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়দর্শিনীর বড় দাদা দেবাংশু এবং ছোট দাদা প্রিয়াংশু তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় আমাদের বাড়ির একমাত্র মেয়ে, আমরা ওকে এভাবে ভেঙে পড়তে দিতে পারি না। প্রিয়াংশু প্রিয় কিভাবে এই শোক সামলাবে? ও তো অভিরাজ বাবুর জন্য দিনের পর দিন অপেক্ষা করছিল। অভিরাজ বাবু ফিরবে এই আশাতেই তো ওর দিন কেটেছে। দাদা, আমরা তো জানতাম আর্মি অফিসার হওয়া মানে ঝুঁকিপূর্ণ জীবন, কিন্তু আমরা কখনো ভাবিনি এই দিনটা এত দ্রুত আসবে। আমরা শুরুতে এই বিয়ে মেনে নিতে চাইনি, মনে আছে? আমরা জানতাম আর্মি অফিসারের জীবন কঠিন, কিন্তু বাবা জেদ করল আর আজ এই দিন দেখতে হলো। আমি জানি প্রিয় আমাদের সঙ্গে থাকতে চাইবে না, ও এই শোকটা নিজের মধ্যে নিয়ে থাকবে, কিন্তু আমাদের তো ওকে বোঝাতে হবে ও একা নয়, আমরা আছি। তারপর একজন অফিসার প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে বলে, অভিরাজ আপনার জন্য একটা উপহার রেখে গেছে। তারপর একজন অফিসার একটি শিশুকে নিয়ে আসে এবং প্রিয়দর্শিনীর কোলে দেই। অভিরাজ বলেছিল এটাই তোমাদের নতুন জীবন। কিন্তু এই বাচ্চাটি কার? একটি যুদ্ধবিধ্বস্ত গ্রামে অভিরাজ এবং তার আর্মি দল এলাকাটি নিরাপদ করার জন্য গিয়েছিল। তারপর একটি ধ্বংসস্তূপের মাঝে কান্নার শব্দ শুনে অভিরাজ থেমে যায় এবং এক কোণে এই ছোট শিশুকে দেখতে পায়। শিশুটি একদম একা, তাই অভিরাজ মৃত্যুর সময় বলে, আমি কয়েকদিন আগে যেই বাচ্চাটিকে পেয়েছি, সেই বাচ্চাটাকে আমার স্ত্রী প্রিয়দর্শিনীর কাছে নিয়ে যেও। তাকে বলো আমি ওকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলাম। এটা আমার উপহার, আমাদের সন্তান হিসেবে ওকে মানুষ করুক। অভিরাজের আর্মি বন্ধুরা শিশুটিকে প্রিয়দর্শিনীর হাতে তুলে দিয়েছে। প্রিয়দর্শিনী শিশুটির দিকে একবার তাকায়, কোনো কথা না বলে শিশুটিকে কোলে নিয়ে নিঃশব্দে নিজের ঘরের দিকে চলে যায়। পরিবারের সবাই তার দিকে তাকিয়ে থাকে, কেউ কিছু বলতে পারে না। প্রিয়দর্শিনী দরজা বন্ধ করে শিশুটিকে বিছানায় শোয়ায় এবং সে নিজে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। চোখে জল আর মনে চাপা অভিমান। এটাই ছিল তোমার উপহার অভি। 2 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করলাম, ভেবেছিলাম তুমি ফিরে আসবে, একবার হলেও আবার তোমার মুখ দেখতে পাবো, কিন্তু তুমি ফিরে এলে না, আর একটা শিশুকে পাঠিয়ে দিলে। তুমি জানো এই 2 বছর আমি কেমন করে কাটিয়েছি। প্রতিদিন তোমার চিঠির অপেক্ষা করেছি, রাতে বিছানায় শুয়ে ভেবেছি তুমি কবে ফিরে আসবে। তোমার হাতের ছোঁয়া, তোমার হাসি সব যেন স্বপ্ন হয়ে গেল। প্রিয়দর্শিনী শিশুটির দিকে তাকায়। শিশুটি শুয়ে আছে। প্রিয়দর্শিনী ধীরে ধীরে উঠে এসে শিশুটির পাশে বসে, তুমি জানো অভি তোমাকে কেন পাঠিয়েছে? সে জানতো আমি তাকে ছাড়া একা থাকতে পারবো না, তাই সে তোমাকে পাঠিয়েছে। প্রিয়দর্শিনী আবার জানালার দিকে যায়, আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি কেমন করে ভাবলে এই উপহার আমাকে সান্ত্বনা দেবে? আমি চাইনি কোনো উপহার, আমি শুধু তোমাকে চেয়েছিলাম অভি, শুধু তোমাকে। হঠাৎ ঝড়ো হাওয়ায় শব্দ। প্রিয়দর্শিনী চমকে উঠে। অভিরাজ ধীরে ধীরে প্রিয়দর্শিনীর সামনে আসে। প্রিয়দর্শিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। অভি, তুমি ফিরে এসেছ। আমি জানতাম তোমার কিছু হয়নি, তুমি তো আমার সাথে মজা করছিলে, তাই না? না প্রিয়দর্শিনী, আমি কোনো মজা করিনি, আমি সত্যি নেই, কিন্তু আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, তাই তোমাকে কিছু বলতে এসেছি। না, এটা সত্যি হতে পারে না, তুমি মিথ্যে বলছো। বলো না অভি, এটা সবই একটা দুঃস্বপ্ন। না প্রিয়দর্শিনী, এটাই সত্য, আমি আর কখনো ফিরব না, কিন্তু আমি এই শিশুটি তোমার জন্য রেখে গেছি। আমি জানি তুমি ওকে মায়ের মতো মানুষ করবে। প্রিয়দর্শিনী দীর্ঘশ্বাস ফেলে অভিরাজের দিকে তাকিয়ে থাকে। তারপর শান্তভাবে বলে, আমি কথা দিচ্ছি অভি, আমি তোমার সব কথা রাখব। অভিরাজ তার দিকে তাকিয়ে প্রশান্তি নিয়ে হাসে। এটাই আমি শুনতে চেয়েছিলাম। অভিরাজ ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। প্রিয়দর্শিনী কান্না ভরা চোখে বলে, অভি প্লিজ থেকে যাও, আমাকে একা রেখে যেও না।
আমি সব সময় তোমার পাশে থাকব প্রিয়দর্শিনী। তুমি শুধু মনে করো আমি এখানেই আছি। অভিরাজ অদৃশ্য হয়ে যায়। প্রিয়দর্শিনী চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রিয়দর্শিনী ঘরের বসে আছে। শিশুটি শুয়ে শুয়ে খেলছে, প্রিয়দর্শিনীর তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখন তার দুই দাদা এবং বৌদি ঘরে ঢোকে। প্রিয়, আমরা সবাই তোর পাশে আছি। চল বাড়ি ফিরে চল। প্রিয়, আমরা তো তোর মঙ্গল চাই। এই শিশুটিকে এখানে রেখে চল, ওর জন্য ভালো একটা ব্যবস্থা করা হবে। দাদা, আমি এখানে ভালো আছি। এই শিশুটি ছাড়া এখন আমার আর কিছু নেই। কিন্তু তুই তো একা এখানে থাকতে পারিস না। একা? আমি একা নই। এই শিশুটি এখন আমার সবকিছু। অভি আমাকে ওর দায়িত্ব দিয়ে গেছে। আমি কিভাবে ওকে ছেড়ে যাই? প্রিয়, আমরা বুঝি তোমার কষ্ট, কিন্তু এইভাবে চললে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। চলো কিছুদিন আমাদের কাছে থাকো। বাড়িতে সবার সঙ্গ পেলে তোমার মন ভালো হবে। না বৌদি, মন ভালো করার জন্য আমি বাপের বাড়ি যাব না। আমি এখানে অভির স্মৃতির সঙ্গে থাকব, আর এই শিশুটিকে অভির স্বপ্নের মতো মানুষ করব। প্রিয়, তুমি বোঝো না এটা তোমার জন্য কতটা কঠিন হবে। অভিরাজ বাবুর জন্য তুমি সবকিছু করবে, কিন্তু তোমার নিজের জীবনের কথা ভাবো। বৌদি, অভির জীবন তার কর্তব্যের জন্য উৎসর্গ হয়েছে, আর আমার জীবন এখন এই শিশুর জন্য। আমি ওর মায়ের মতো ওকে মানুষ করব। তোমরা আমাকে নিয়ে যেতে চেও না। তাহলে আমরা কি একেবারেই তোর জন্য কিছু করতে পারি না? পারবি দাদা, আমাকে বোঝার চেষ্টা কর। শুধু চাইলে মাঝে মাঝে এসে আমার আর এই শিশুটির খবর নিস। এটাই আমার জন্য অনেক বড় সাহায্য হবে। সবাই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর বড় দাদা শিশুটির মাথায় হাত রেখে বলে, এই ছোট্টটাকে আমাদের অভিরাজের মতোই বড় করে তোল। ওর মধ্যে যেন আমরা অভিরাজকে দেখতে পাই। প্রিয়দর্শিনী কোনো কথা না বলে শিশুটির দিকে তাকিয়ে থাকে। দুই দাদা আর বৌদি ঘর থেকে বেরিয়ে যায়। তারপর প্রিয়দর্শিনী বাচ্চাটির দিকে তাকিয়ে বলে, তোর জন্য আমি নতুন অপেক্ষা শুরু করব। আমি অপেক্ষা করব তোর বড় হওয়ার জন্য, তোর প্রথম কথা বলার জন্য, তোর প্রথম হাঁটার জন্য। অপেক্ষা করব তোর জীবনের প্রতিটা ছোট ছোট আনন্দের জন্য। আর আজ থেকে তোর নাম অভিপ্রিয়।